খবর শুনছেন নিউ সংবাদ চ্যানেল থেকে। আজ আমরা জানাব পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিনের সেরা সংবাদ আমরা পৌঁছে দিই আপনার হাতের মুঠোয়। আমরা আছি সব সময় প্রস্তুত। আর শুরুতেই জানাই আজকের প্রধান সংবাদ শিরোনাম। চাঞ্চল্যকর মোড়, নিয়োগ দুর্নীতিতে উঠল চাণক্যের নাম, প্রতিক্রিয়ায় কুণাল সমীকরা। অমিত শাহের দাবি, প্রধানমন্ত্রী মোদি ২৪ বছরের নেননি একদিনও ছুটি, এখনও দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। দীপাবলির আগে বড় সুখবর কেন্দ্রীয় কর্মীদের জন্য, মোদি সরকারের চমকপ্রদ সিদ্ধান্ত। প্রাকৃতিক দুর্যোগের কারণে মুখ্যমন্ত্রীর নির্দেশ, আজ থেকেই সরকারি স্কুলে পুজোর ছুটি ঘোষণা। আদালতে কি ঘটেছিল যে সুপ্রিম কোর্ট ক্ষোভে ফেটে পড়ল? হাইকোর্ট বিচারপতিদের নিয়ে শীর্ষ আদালতের অসন্তোষের নেপথ্যে আসল ঘটনা কি? এবেলা জেল থেকেই ইমরান, ভারতকে হারাতে পারবে পাকিস্তান যদি মোহসিন নকভি ও আর্মি চিফ ওপেনিং করেন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। চাঞ্চল্যকর মোড়, নিয়োগ দুর্নীতিতে উঠল চাণক্যের নাম, প্রতিক্রিয়ায় কুণাল সমীকরা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়ায় এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আলিপুর বিশেষ সিবিআই আদালতে প্রাক্তন এসএসসি চেয়ারম্যান সাক্ষ্য দিতে গিয়ে দাবি করেন বেআইনি নিয়োগের জন্য তার ওপর চাপ আসত। তিনি স্পষ্ট করে বলেন, এই চাপ দিতেন মুকুল রায়। শিল্পমন্ত্রী থাকাকালীন পরোক্ষভাবে চাপ দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ও। এই ঘটনার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা, কারণ এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় মুকুল রায়ের নাম সেভাবে সামনে আসেনি। স্বাভাবিকভাবেই তার নাম উঠতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, মামলাটি তদন্তাধীন, তাই তিনি এ নিয়ে কোনো মন্তব্য করবেন না। তবে তিনি স্পষ্ট করে বলেন, এই ঘটনার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, মুকুল রায় যা বলেছেন তা সত্য। তিনি তখন সংগঠনের দায়িত্বে ছিলেন। চাকরি বিক্রি করে কোষাগার ভরাট করা তখন তৃণমূলের কর্মসূচি ছিল, আর সে কারণে মুকুল রায় চাপ তৈরি করতেন। তিনি আরও বলেন, মুকুল রায় এখন অসুস্থ, পার্থ চট্টোপাধ্যায় জেলে। এখন গোটা দল যদি নিজেদের তাদের থেকে আলাদা করে তাহলে মানুষ সেটা মেনে নেবেন না, কারণ বাংলার মানুষ জানেন এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের মতে, এসিসির প্রাক্তন চেয়ারম্যানের এই সাক্ষ্য নিশ্চিতভাবে দোষীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তৃণমূলের একাধিক নেতামন্ত্রী জেলে গিয়েছেন, তাই নতুন নাম সামনে আসা মোটেও আশ্চর্যের নয়। নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে ওঠা এই নাম ঘিরে ফের উত্তাল রাজ্য রাজনীতি। এখন নজর আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে। অমিত শাহর দাবি, প্রধানমন্ত্রী মোদি ২৪ বছরের নেননি একদিনও ছুটি, এখনও দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বড় দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একটি বেসরকারি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, গত ২৩ বছরে একদিনের জন্য ছুটি নেননি মোদি। এই আশ্চর্যজনক দাবি সামনে আসতেই শুরু হয়েছে তুমুল আলোচনা। অমিত শাহের বক্তব্য অনুযায়ী, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যে পদেই থাকুন না কেন, মোদি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে একদিনও বিশ্রাম নেননি। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে এটা শুধু অভ্যাস নয়, বরং জনগণের প্রতি তার পূর্ণ নিষ্ঠা ও আত্মত্যাগের প্রমাণ। শাহ বলেন, দেশের জন্য নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ না করলে এ ধরনের মানসিকতা গড়ে ওঠে না। দীপাবলির আগে বড় সুখবর কেন্দ্রীয় কর্মীদের জন্য, মোদি সরকারের চমকপ্রদ সিদ্ধান্ত। নয়াদিল্লি, কেন্দ্রীয় সরকারি কর্মী ও আধিকারিকদের জন্য বড় নির্দেশিকা জারি করল মোদি সরকার। এবার থেকে কোনো সরকারি দপ্তর বা মন্ত্রণালয়ে উৎসবের মরশুমে কর্মীদের আর উপহার দেওয়া যাবে না। দীপাবলির মতো বড় উৎসবের আগে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ায় কর্মীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগ জানিয়েছে, সরকারি কর্মীদের উপহার দেওয়া এখন থেকে অপ্রয়োজনীয় খরচ হিসেবে ধরা হবে। সরকারের লক্ষ্য হল অযথা খরচ কমিয়ে আনা এবং রাজকোষে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা। সরকারি সম্পদের সঠিক ও ন্যায়সঙ্গত ব্যবহার নিশ্চিত করাই এই পদক্ষেপের উদ্দেশ্য। তবে এই সিদ্ধান্তে অনেক কর্মী অসন্তুষ্ট। ন্যাশনাল মিশন ফর ওল্ড পেনশন স্কিম ভারতের সভাপতি ড মনজিৎ সিং প্যাটেল তীব্র সমালোচনা করে বলেছেন, উৎসবের সময় দেওয়া ছোটখাটো উপহার শুধু বস্তু নয়, এটি কর্মীদের প্রতি সরকারের কৃতজ্ঞতার প্রতীক। এই সিদ্ধান্ত
কর্মীদের মনোবল ও উৎসাহ কমিয়ে দিতে পারে। ভারতে উৎসবের সময় উপহার আদান-প্রদান দীর্ঘদিনের কর্মসংস্কৃতির অংশ। তবে সরকারি খরচ নিয়ন্ত্রণের প্রশ্নে ঐতিহ্যগত এই প্রথার পুনর্বিবেচনা করা সরকারের কাছে জরুরি হয়ে পড়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে মুখ্যমন্ত্রীর নির্দেশ, আজ থেকেই সরকারি স্কুলে পুজোর ছুটি ঘোষণা। ওয়াল ব্যুরো। মঙ্গলবার সকালটা এভাবে শুরু হবে ভাবেনি শহরবাসী। কলকাতা। প্রবল বৃষ্টিতে কার্যত জলের তলায় কলকাতা। কোথাও হাঁটু জল তো কোথাও বুক পর্যন্ত ডুবে গেছে। যারা অফিস বা বিভিন্ন কাজে বেরিয়েছিলেন রাস্তায়, তাদের নাজেহাল পরিস্থিতি। এই অবস্থায় সমস্ত সরকারি স্কুলে পুজোর ছুটি ঘোষণা হয়ে গেল। স্কুলে পুজোর ছুটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সব সরকারি স্কুলে মঙ্গলবার থেকেই পুজোর ছুটি ঘোষণা করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে এই সব স্কুলগুলিতে পুজোর ছুটি শুরু। আইসিএসসি এবং সিবিএসসি বোর্ডের স্কুলগুলিকেও মঙ্গলবার থেকে অন্তত দুদিন ছুটি দেওয়ার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলিকেও আগামী দুদিন অনলাইন ক্লাস করানোর পরামর্শ দিয়েছেন তিনি। গত রাত থেকে টানা বৃষ্টিতে অবাক করা পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতায়। হেন কোনো জায়গা নেই যেখানে জল জমেনি। জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইতিমধ্যে একাধিক জনের মৃত্যুও ঘটেছে। এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী দায়ী করেছেন সিইএসসিকে। মঙ্গলবার দুপুরে একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, এর দায় সিইএসসিকে নিতে হবে। এখনই জরুরি ভিত্তিতে কর্মীদের নামাতে হবে। এখানে ব্যবসা করছে আর আধুনিকীকরণের কাজ করছে রাজস্থানে, কলকাতায় কেন করছে না? বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট কথা, খোলা তার, জলমগ্ন রাস্তায় বিপদ আরও বাড়ছে। তাই স্কুল পড়ুয়ারা যাতে কোনো রকমভাবে অসুবিধের মধ্যে না পড়ে, সেই কারণেই পুজোর ছুটি 4 দিন আগেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নাগাড়ে বৃষ্টিতে উত্তর থেকে দক্ষিণ জলমগ্ন গোটা শহর। বহু রাস্তা, যেগুলিতে আগে জল জমেনি, সেগুলিও ডুবে গিয়েছে হাঁটু সমান জলে। গঙ্গায় ফের জোয়ার এলে পরিস্থিতি আরও জটিল হবে বলে আশঙ্কা প্রশাসনের। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, গঙ্গায় জলস্তর বৃদ্ধি পেয়েছে, নিকাশি খালগুলিতেও জল কানায় কানায় ভর্তি। ফলে খালে জল ফেলা হলেও তা আবার শহরের মধ্যেই ফিরে আসছে। বৃষ্টি না কমলে তিনি স্পষ্টত বলতেই পারবেন না যে জল আদৌ কখন নামানো যাবে। তবে মেয়র জানান, দুপুর 1:30টায় বড় বান আসবে। সেই বান কেটে গেলে তবেই জল নামানো সম্ভব হবে। আগে জল খালে যাবে, খাল থেকে নদীতে, তারপর সমুদ্রে। এর বাইরে কোনো উপায় নেই। আদালতে কি ঘটেছিল যে সুপ্রিম কোর্ট ক্ষোভে ফেটে পড়ল? হাইকোর্ট বিচারপতিদের নিয়ে শীর্ষ আদালতের অসন্তোষের নেপথ্যে আসল ঘটনা কি? রায়দান ও মামলা নিষ্পত্তিতে অযথা বিলম্বের কারণে হাইকোর্টের বিচারপতিদের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, একদিকে যখন অনেক বিচারপতি দিনরাত কাজ করে দ্রুত রায় দিচ্ছেন, তখন অন্যদিকে কিছু বিচারপতি সময়মতো কাজ সম্পূর্ণ করছেন না। এই প্রবণতা বিচার ব্যবস্থার জন্য মোটেই শুভ নয়। সোমবার বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি এন কোটেশ্বর সিংয়ের বেঞ্চ এই মন্তব্য করে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, তারা কোনো স্কুলের প্রধান শিক্ষক নন। তবে মামলার দীর্ঘসূত্রিতা রুখতে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে বিচারপতিদের কাজের মূল্যায়ন প্রয়োজন। ঝাড়খণ্ড হাইকোর্টে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল বছরের পর বছর ঝুলে থাকার প্রসঙ্গ টেনে বিচারপতি সূর্যকান্ত বলেন, কিছু বিচারপতির অকারণে মামলা স্থগিত করার প্রবণতা রয়েছে। এতে বিচারপতির ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ হয় এবং অতীতেও এমন ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, প্রতিটি বিচারপতির নিজের কাজের মূল্যায়নের জন্য একটি মানদণ্ড থাকা জরুরি। পাশাপাশি মামলার ফাইল যাতে অযথা জমে না থাকে, তার জন্য বিচারপতিদের স্বপরিচালনার অভ্যাস গড়ে তোলা দরকার। আত্মসমালোচনা প্রয়োজন, বিচারপতিদের উদ্দেশ্যে এই বার্তাই দিয়েছে সুপ্রিম কোর্ট। বেঞ্চ জানায়, ফৌজদারি মামলার রায় একদিনে 50টি দেওয়ার প্রত্যাশা করা হয় না। কিন্তু জামিনের মামলার ক্ষেত্রে যদি কোনো বিচারপতি বলেন তিনি দিনে মাত্র একটি মামলা নিষ্পত্তি করবেন, তবে তার আত্মসমালোচনা প্রয়োজন। শীর্ষ আদালত স্পষ্ট জানায়, তারা কোনো স্কুলের প্রিন্সিপালের মতো শাসন করতে চায় না। তবে কিছু নিয়ম থাকা দরকার, যাতে বিচারপতিরা তাদের দায়িত্ব ও সামনে থাকা মামলার পরিমাণ সম্পর্কে সচেতন হন। কারণ বিচার ব্যবস্থার প্রতি মানুষের স্বাভাবিকভাবেই একটি ন্যায়সঙ্গত প্রত্যাশা থাকে। সুপ্রিম কোর্টের এই কঠোর বার্তা স্পষ্ট করে দেয়, মামলার রায়দানে বিলম্বকে তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং বিচার ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। জেল থেকেই ইমরান, ভারতকে হারাতে পারবে পাকিস্তান যদি মোহসিন নকভি ও আর্মি চিফ ওপেনিং করেন। ওয়াল ব্যুরো। মাঠের খেলায় ধারাবাহিক খরাডুবি, মাঠের বাইরে একের পর এক বিতর্ক।
এর মধ্যেই ফের আলোচনার কেন্দ্রে পাকিস্তানের সাবেক অধিনায়ক, কিংবদন্তি অলরাউন্ডার এবং দেশের একমাত্র বিশ্বকাপ জয়ী দলনেতা ইমরান খান। কারাগার থেকেই তিনি ছুড়ে দিলেন ব্যঙ্গাত্মক বার্তা, নিশানা করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারের দিকে। কটাক্ষ করে জানালেন, ভারতকে হারাতে চাইলে জাতীয় দলের হয়ে ওপেনিংয়ে নামতে হবে পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি আর সেনাপ্রধান আসিম মুনিরকে। তার মতে এই দুই ছাড়া টিম ইন্ডিয়াকে হারানোর আর কোনো উপায় নেই। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপ 2025-এর সুপার4 ম্যাচে পাকিস্তানকে আবারও সহজেই হারাল ভারত। 172 রানের লক্ষ্য 7 বল হাতে রেখেই ছুঁয়ে ফেলল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল। অভিষেক শর্মা একাই পাকিস্তান বোলারদের ওপর ঝড় তোলেন, 39 বলে দুরন্ত 74 রান। শাহিন শাহ আফ্রিদি আর হ্যারিস রউফ যত কথাই বলুন না কেন, এদিন বল হাতে একেবারেই নিষ্প্রভ। শুভমান গিলের সঙ্গে অভিষেকের 100 রানের ওপেনিং জুটি কার্যত গুঁড়িয়ে দেয় পাক আক্রমণ ভাগ্যে। এই হারের পরই ইমরানের তীব্র ব্যঙ্গ সামনে আসে। সোমবার আলিমা খান সংবাদ মাধ্যমের কাছে পৌঁছে দেন প্রাক্তন অধিনায়কের সেই মন্তব্য। তিনি নাকি বলেছেন, ভারতকে হারাতে হলে পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে নামুক নকভি ও আসিম মুনির। এমনকি আম্পায়ার হিসেবে সাবেক প্রধান বিচারপতি কাজী ভায়েজ ঈশা আর নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা নামলেই নাকি ভালো হয়। এখানেই থামেননি ইমরান। ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি সরফরাজ ডোগারকে তৃতীয় আম্পায়ার করার কথাও মজা করে বলেন। বিশেষজ্ঞরা মনে করছেন, রসিকতার আড়ালে ইমরান আসলে বোর্ড ও সরকারের অদক্ষতাকেই কটাক্ষ করেছেন। আগেও তিনি নকভিকে অযোগ্য ও পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়েছিলেন। আবারও স্পষ্ট করে বুঝিয়ে দিলেন, নকভির নেতৃত্বে পাকিস্তান ক্রিকেট কার্যত ধ্বংসের মুখে। রাজনৈতিক আক্রমণ ইমরানের কাছে নতুন কিছু নয়। গত বছরের জাতীয় নির্বাচনে সেনাপ্রধান আসিম মুনির তার দলের ম্যান্ডেট ছিনিয়ে নিয়েছেন বলে সরব হয়েছিলেন তিনি। 2023 সালের আগস্ট থেকে একের পর এক মামলায় বন্দী থেকেও বারবার এমন বক্তব্য দিচ্ছেন, যা সরকার থেকে ক্রিকেট বোর্ড সবাইকে অস্বস্তিতে ফেলছে। অন্যদিকে এশিয়া কাপে পাকিস্তানের ধারাবাহিক ভরাডুবিতে নকভি প্রশাসনও চাপের মুখে। ভারত ম্যাচে করমর্দন বিতর্ক থেকে শুরু করে সাংবাদিক বৈঠক বাতিল, প্রতিটি ঘটনা নকভির নাম জড়িয়ে পড়ছে। পিসিবির হুমকি, রেফারি অ্যান্ডি পাইক্রফটকে না সরালে টুর্নামেন্ট বয়কট করবে পাকিস্তান, তাও শেষমেশ ফিকে হয়ে যায়। অন্যদিকে ভারতীয় দলের ব্যাটিং বোলিংয়ের দাপটে পাক শিবিরের সীমাবদ্ধতা আরও প্রকট হচ্ছে। রবিবার 10 ওভারে 91 রান তুলেও শেষ পর্যন্ত মাত্র 171-এ গুটিয়ে যায় পাকিস্তান। তারপর অভিষেক ও গিলের আগ্রাসী ইনিংস সামলানোর মতো শক্তি একেবারেই ছিল না। এই পরিস্থিতিতে জেলবন্দি ইমরানের কটাক্ষ পাকিস্তান ক্রিকেটকে যেন মরার ওপর খাড়ার ঘা। মাঠে হারের পর প্রাক্তন অধিনায়কের ব্যঙ্গাত্মক মন্তব্য আরও বেশি করে বোঝাচ্ছে, ভারত ও পাকিস্তানের ক্রিকেট শক্তির ভারাক দিন দিন বেড়েই চলেছে।